সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় জলাবদ্ধ চট্টলা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, স্টুডিওতে রয়েছেন দুইজন, স্থপতি ইকবাল হাবিব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, এবং সৈয়দ নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি, এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি আছেন আজম ও নাসিরউদ্দিন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন, এবং সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বৃষ্টি আর যানজটে স্থবির রাজধানী, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে, দুঃখ প্রকাশ করে সমস্যার সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, তিস্তা, ধরলা ও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত। চট্টগ্রামের লোহাগড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্যারাসুটে নেমে প্রাণ বাঁচালেন দুই পাইলট, অক্ষত অবস্থায় উদ্ধার। খুলনার জোড়াগেট এলাকায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জের বলছে পরিবার, ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সহ গ্রেপ্তার 3। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সিটি কর্পোরেশনের দায়িত্বে অবহেলার কারণেই চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ছে। আমরা চলে আসবো আমাদের আলোচনা। আমরা জানি যে চট্টগ্রাম শহরের একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় পুরো শহর, বৃষ্টি না হলেও হয়ে যায়। চট্টগ্রাম একটা জোয়ারের পানি চলে আসে মাঝে মাঝেই, আমরা জানি, সেটাও একটা কারণ। এবং জলাবদ্ধতার অনেকগুলো কারণ চিহ্নিত করা গেছে, যেমন অপরিকল্পিত নগরায়ন, খাল এবং নালাগুলো ভরাট হয়ে যাওয়া, খনন না করা এবং দখল হয়ে যাওয়া, খাল দখল করে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, স্লুইস গেট না থাকা, ইত্যাদি ইত্যাদি নানা রকম, এবং নানা রকম বিভিন্ন সংস্থার কাজে সমন্বয়হীনতাও একটা দায়ী। আমরা বহুবার শুনেছি বহু মহাপরিকল্পনার কথা, অনেকবার নেওয়া হয়েছে। বিগত 5 বার আমরা দেখেছি, 1972 সাল থেকে মহাপরিকল্পনা নেয় হচ্ছে। একবার পানি উন্নয়ন বোর্ড নেয়, তো একবার ওয়াসা নেয়, তো একবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নেয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অতি সম্প্রতি আরেকটি মহাপরিকল্পনার কথা বা মাস্টার প্ল্যানের কথা আমরা জেনেছি, যেটা বলা হচ্ছে যে 2030 সাল নাগাদ 2 ধাপে এটা বাস্তবায়িত হবে, এবং এটা হলে নাকি নগরীর সমস্যার সমাধান হয়ে যাবে, জলাবদ্ধতার সমস্যার অনেকাংশেই। তা আমরা প্রথমে একটু মাননীয় মেয়র আপনার কাছ থেকে শুনে আসব। মাননীয় মেয়র আজম নাসিরউদ্দিন, আপনি আমাদের বলবেন কি আশার কথা আপনি আজ শোনাবেন আমাদের। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চট্টগ্রামবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ, পাশাপাশি দেশবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে। আসলে জলবদ্ধতা এটি মূলত উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি, আর আমি দায়িত্ব গ্রহণ করেছি 2 বছর হতে চলেছে, 25শে জুলাই 2 বছর হবে। আর জলবদ্ধতা বর্তমানে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা জলবদ্ধতা, আপনারা বলছেন, আমরা হয়তো জলজট কেউ কেউ বলছি, এইটি যে জায়গায় দাঁড়িয়েছে এটির একটি যদি টোটাল সলিউশন যদি আমরা করতে না পারি, তাহলে এখানে জলবদ্ধতা চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও থেকে যাবে। আরেকটা বিষয় আমি পরিসংখ্যান দিয়ে আপনার মাধ্যমে দেশবাসী অবগতির জন্য জানাতে চাই, সেটা হলো চট্টগ্রাম শহরে যেভাবে বলা হয়, এই যে চট্টগ্রাম শহরের দুটো এই সিজনে এই দুবার 12 জুন 2017 আর 13 জুলাই 2017 এই অতি বর্ষণের কারণে ওই 12 ঘন্টা 182 মিলিমিটার এই 12 জুন এবং 3রা জুলাই 208 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং ওই সময় কিন্তু জোয়ারও ছিল, এবং হাই টাইডের কারণে
শহরের বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়েছিল আর কি। আমি আপনার এই অবগতির জন্য জানাচ্ছি, চট্টগ্রাম শহরে বর্তমানে এই বছর যে সমস্ত এলাকায় জলজট হচ্ছে সেগুলো হলো আগ্রাবাদ, হালিশহর, দক্ষিণ বাকলিয়া, মুরাদপুর, চকবাজার, পূর্ব বাকলিয়া। এই সমস্ত এলাকাগুলোতে আপনার প্রায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সংখ্যা হলো, আমি প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আছে, সর্বমোট সংখ্যা হলো 3,30,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর আয়তনের দিক দিয়ে বিবেচনা করলে এটা 6.8% এলাকায় জলজট হয়েছে এটা। আর আমাদের যেটা আমাদের পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, চট্টগ্রাম শহরের ভৌগোলিক অবস্থানটা হলো, চট্টগ্রাম শহর একদিকে পাহাড়, আরেকদিকে ধরেন নদী, কর্ণফুলী নদী, আবার সমুদ্র, আর সমতল, এই চারের সমন্বয়ে চট্টগ্রাম শহর। চট্টগ্রাম শহরে আমাদের প্রাইমারি ড্রেনেজ সিস্টেমটা হলো যে প্রায় 38টি প্রধান খাল আছে। 20টি খাল হলো কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত, 2টি হালদা নদীর সাথে সংযুক্ত, আর 16টি খাল হলো যে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত। এইগুলোর এই 38টি খালের আয়তন হলো, দৈর্ঘ্য হলো যে 161 কিলোমিটার। আর আমাদের সেকেন্ডারি ড্রেনেজ সিস্টেম আছে খোলা বড় নর্দমা সমূহ 130 কিলোমিটার। আর টারশারি ড্রেনেজ সিস্টেম হলো রাস্তা, বাড়িঘর সংলগ্ন নর্দমা সমূহ হলো যে 1470 কিলোমিটার। এগুলো দিয়েই মূলত পানি নিষ্কাশন হয়। বর্ষায় অতিবৃষ্টি এবং জোয়ার ভাটার অত্যধিক তারতম্যের ফলে কর্ণফুলী এবং হালদার প্রভাবে জলজট হয়ে থাকে এটা। আর আমরা চট্টগ্রাম শহরের জনসংখ্যা হলো 2011 সনের জরিপ অনুযায়ী হলো যে এখানে 25,82,000 বলা হয়ে থাকে। আর আমরা বলে থাকি চট্টগ্রাম শহরের জনসংখ্যা হলো যে 60 লক্ষ। কারণটা হলো যে প্রতিদিন শহরে স্থায়ী, অস্থায়ী এবং প্লাস প্রতিদিন প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ শহরে বিভিন্ন প্রয়োজনে আসা যাওয়ার মধ্যে থাকে। সে কারণে আমরা 60 লক্ষ বলে থাকি। আর এইখানে আমরা ইতিমধ্যেই একটি পরিসংখ্যান আমি বলছি, সেটা হলো আমাদের যে 38টি খাল আছে এগুলোর 161 কিলোমিটার দৈর্ঘ্য। এইগুলোর এই ধারণ ক্ষমতা হলো 10 কোটি ঘনফুট। আর যদি 1.5 ঘন্টায় 1.5 ইঞ্চি বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে এইখানে 14,58,00,000 ঘনফুট পানি জমবে। এগুলো কিন্তু আমাদের যে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তার থেকে অধিক, ফলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হবে। আর চট্টগ্রাম শহরের সাথে আপনার সমুদ্র পৃষ্ঠের ব্যবধান হলো যে 2.5 থেকে 3 মিটার। আর বর্তমানে যে জোয়ার হয়, স্বাভাবিক যে জোয়ার হয়, এটা হলো যে 3.5 মিটার থেকে 4 মিটার। তাহলে তো এই অতিরিক্ত পানিগুলো শহরের নিম্নাঞ্চলগুলোতে প্রবেশ করে। এর সাথে আবার দেখা যায় যখন অমাবস্যা পূর্ণিমা হয়ে থাকে তখন কিন্তু এটা আরো বৃদ্ধি পেয়ে প্রায় 5.5 মিটার পর্যন্ত উঠে। তাহলে এই যে অতিরিক্ত যে পানিটা এগুলো শহরে প্রবেশ করে। আর আমাদের শহরের এই আয়তন হলো যে 155.4 বর্গমিটার এবং চট্টগ্রাম শহরে প্রায় ভূমির যে পাহাড় আছে পাহাড়গুলো হলো যে 74 বর্গ কিলোমিটার এবং এই শহরের তুলনায় প্রায় 47%। এই পাহাড়গুলো হলো যে আবার বালির পাহাড় এবং এগুলো অলমোস্ট সব পাহাড়গুলোই ন্যাড়া। বিগত দিনে এই যে বৈধ অবৈধ পরিকল্পিত অপরিকল্পিত কর্তনের কারণে এই সমস্যাগুলো হয়েছে এবং শহরে কোনো কম্প্রিহেনসিভ ড্রেনেজ ব্যবস্থা নেই। এবং চট্টগ্রাম শহরের এই যে আপনার অনেকগুলো খাল অনেক আগে থেকে দখল হয়ে গেছে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 1995 সালে একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। আমি দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত সেটার কোনো অংশ বাস্তবায়িত হয়নি, যার কারণে সমস্যাগুলো কিন্তু এক জায়গায় থেকে থাকেনি। সমস্যাটা দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে এবং আমরা আমাদের কাপ্তাই যে ড্যাম, কিছুদিন আগে কাপ্তাই ড্যামের পানি ছাড়া হচ্ছে, এগুলো কিন্তু এসে এখানে কর্ণফুলীতে মাধ্যমে এগুলো শহরে প্রবেশ করেছে। তারপর হলো যে এখানে পাহাড়ি ঢল, এখানে হাইটাইড, সবকিছু মিলেই কিন্তু এখানে জলজট বলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর আমি যে কথাটি বলতে চাচ্ছি, এখন চট্টগ্রাম শহরের কোথাও এই ধরনের কি এই মুহূর্তে পর্যন্ত কোন নজির আছে যেটা দীর্ঘ সময় ধরে এখানে পানিগুলো আটকে ছিল? সেই ধরনের তো কোনো কিছু নেই। যখন জোয়ার
জোয়ার শেষ হয়ে যায়, পানির সাথে সাথে নেমে যায় এবং বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন সাথে সাথে নেমে যায়। কোথাও 5 মিনিট, কোথাও 10 মিনিট, কোথাও হয়তো 15 মিনিট, 20 মিনিট, এইভাবে 1-2 ঘন্টার বেশি পানি কোথাও আটকে ছিল, সে ধরনের কোনো নজির কেউ দেখাতে পারবে না। আর চট্টগ্রামকে যেভাবে বলা হয় পুরো শহর পানি নিচে তলিয়ে যান, এটা কিন্তু আসলে সঠিক নয়। আমি পরিসংখ্যান দিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, চট্টগ্রাম শহরে এখন 6.8% এলাকা কিন্তু জলমগ্ন হয়। কম হোক আর বেশি হোক, এই 6.8% এলাকা জলমগ্ন হয় এবং এই 60 লক্ষ মানুষের মধ্যে 3,30,000 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইগুলো কিভাবে, এই 3,30,000 মানুষকে কিভাবে জলমগ্নতা থেকে পরিত্রাণ দেওয়া যায়, সেজন্য আমরা বেশ কিছু পরিকল্পনা এবং পদক্ষেপ নিয়েছি। একটি বিষয় আমি আপনাকে জানাচ্ছি, সেটি হলো আমরা গত বছর তার আগের বছর যে সমস্ত এলাকায় হয়তো পানি জমতো, আমরা আমাদের এই নিয়মিত নালা নর্দমাগুলো যেইগুলো আছে আর কি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং অনেকগুলো খাল থেকে নিয়মিত মাটি উত্তোলন করছি। কারণ সিলটেশন একটা নিত্য নৈমিত্তিক সমস্যা, প্রতিদিন শুধু বৃষ্টি নয়, প্রতিদিনই আমরা কিন্তু পাহাড় থেকে এই বাতাসের সাথে এটা পাহাড় ক্ষয় হচ্ছে এবং এগুলো নালা নর্দমা খালে এগুলো পড়ছে। এর সাথে মানুষের আরেক ধরনের সংস্কৃতি, এই যে ময়লা আবর্জনাগুলো নালা নর্দমায় বা খালে ফেলছেন, যার কারণে এই যে খালের যেই স্বাভাবিক যে নাব্যতা, এটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু নিয়মিত প্রায় আমাদেরও তো সীমাবদ্ধতা আছে, আমাদের ইকুইপমেন্টগত সীমাবদ্ধতা আছে, জনবলের সীমাবদ্ধতা আছে, তারপর আর্থিক সীমাবদ্ধতা আছে, তারপরে আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে আমরা চেষ্টা করে চলছি, যার কারণে কোথাও পানি দ্রুত নেমে যাচ্ছে। এখন জোয়ারের কারণে যদি পানি নামতে না পারে, এটা হলো যে বিষয়, কিন্তু জোয়ার শেষ, পানি নেমে যাচ্ছে। নামছে কি কারণে? আমাদের প্রত্যেকটা। আমরা পরে আবার আপনার কাছে আসবো, আপনি থাকুন আমাদের সঙ্গেই। আমরা একটু অন্য বক্তাদের বক্তব্য একটু শুনে আসি। আমি প্রথমেই যাব সৈয়দ নুরুল ইসলাম, আপনার কাছে আসবো। আপনি চট্টগ্রামের লোক, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। আপনার কি মনে হয় মেয়র সাহেব যেটা বললেন? ধন্যবাদ। আসলে মাননীয় মেয়র সাহেব চট্টগ্রামের ক্রাইসিসটা সম্পর্কে একটা সম্মুখ চিত্র আপনাদের বা আমাদের সামনে তুলে ধরেছেন। সেখানে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই, কারণ চট্টগ্রামকে যদি আপনি রংপুর শহরের সাথে তুলনা করেন ভুল করা হবে, কারণ চট্টগ্রাম পৃথিবীর ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। তার পশ্চিম হচ্ছে বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব হচ্ছে কর্ণফুলী এবং হালদা। চট্টগ্রাম শহরকে বাঁচানোর জন্য আমি পাকিস্তান আমলের কথা বাদে দিলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছে 46 ইয়ার্সে চট্টগ্রাম শহর একটি ঝুঁকিপূর্ণ, পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ শহর হিসেবে চট্টগ্রামের দিকে সরকারগুলো আসলে নজর দেয়নি। এখন হুট করে যদি কাউকে দায়ী করা হয়, সেটা অন্যায় করা হবে, আমি মনে করি কিছুটা অবিচারও করা হবে। তাই আমি মনে করি যে চট্টগ্রামের সমস্ত সমস্যাগুলো কিন্তু মাননীয় মেয়র মহোদয় উত্থাপন করেছেন। এখন সমস্যাগুলো কিন্তু আমরা সবাই জানি, এখন সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের করণীয় কি, সেদিক দিয়ে আমি আলোকপাত করব। আমি একটি বিষয় জানতে চাই যে মেয়র সাহেব যেটা বললেন যে শুধুমাত্র 6.8% এলাকায় এটা নিয়ে আমার দ্বিমত থাকতে পারে। উনি তো ফ্যাক্টস এন্ড ফিগার নিয়ে বলেছেন, আমি ফ্যাক্টস এন্ড ফিগার যেহেতু আমার হাতে নাই, আমি যেটা বলবো সেটা যে মোদ্দা কথা হচ্ছে যে চট্টগ্রামের মানুষ প্রচন্ড কষ্টে আছে। চট্টগ্রামে আমি আমার জন্ম চট্টগ্রামে, বেড়ে ওঠা চট্টগ্রামে, আমার শিল্প কারখানার 90% চট্টগ্রামে, চট্টগ্রামের জলমগ্ন এলাকায় আমার 20,000 শ্রমিক কর্মচারী কাজ করেন। মাননীয় মেয়র মধ্যে যে তথ্যটা দিয়েছেন ওনার কাছে ফ্যাক্টস এন্ড ফিগার আছে, যে কারণে উনি বলতে পারছেন যে 8% or 10%। আমি সেদিকে না গিয়ে বলবো চট্টগ্রামের মানুষ সীমাহীন কষ্টে আছে। এই কষ্ট থেকে আমাদেরকে চট্টগ্রাম মানুষকে বাঁচাতে হবে। বাঁচাতে হলে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে হলে যে প্রবলেমগুলো যদি আইডেন্টিফাই করতে পেরেছেন মাননীয় মেয়র মহোদয়, আমার মনে হয় কাজগুলো করার সুবিধা হবে। যে কথা আমি বলার চেষ্টা করছি, 46 ইয়ার্সে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে কোনো সরকার কোনো পরিকল্পনা করেনি। বর্তমান সরকারকে আমি সাধুবাদ জানাই, যদিও মানুষের অনেক কষ্ট হচ্ছে, তারপর আমি দায়িত্ব নিয়ে বলছি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর চট্টগ্রামের উন্নয়ন নিয়ে চিন্তার শুরু করা হয়েছে। আজকে আমরা দেখলাম আমি আমার যে সব তথ্যপত্রগুলো আমার কাছে আছে, দেখেন চট্টগ্রাম শহরের একটা মানচিত্র আমি এখানে বসে বসে এঁকেছি। পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর, দক্ষিণে হচ্ছে কর্ণফুলী, পূর্বে হচ্ছে কর্ণফুলী এবং হালদা, উত্তরে কোনো নদী নেই। চট্টগ্রাম শহরকে সমুদ্রের
থাবা থেকে বাঁচানোর জন্য আপনাকে একটা রিং রোড করতে হবে সমুদ্র থেকে, প্রোটেকশন ওয়াল, যেটা বর্তমান সরকার জাইকার সহযোগিতায় প্রায় 3,000 কোটি টাকা ব্যয় করে সে কাজ শুরু করেছে। এটা প্রায় 60% কাজ শেষ হয়ে গেছে। আগামী 1 বছরের মধ্যে সেই কাজ শেষ হয়ে গেলে চট্টগ্রাম শহর সমুদ্রের করাল ঘাস থেকে রক্ষা পাবে। তারপর আসছে দক্ষিণে পোর্টের কারণে, সাউথ পার্টে কিন্তু এটা আমাদের প্রোটেকশন ওয়াল দেওয়া আছে, যেহেতু পোর্টের কারণে আপ টু ফিরিঙ্গা বাজার পর্যন্ত। ফিরিঙ্গা বাজার অর্থাৎ চাকথাই খাল থেকে কালুরঘাট পর্যন্ত চট্টগ্রাম শহরটা পুরোটাই হচ্ছে অরক্ষিত। এই যে অরক্ষিত ছিল আজকে বছরের পর বছর, সেদিকে কেউ নজর দেয় নাই, বর্তমান সরকার নজর দিয়েছে। এই কাজটা করার কথা ছিল সত্যিকার অর্থে পানি উন্নয়ন বোর্ডের। এটা কর্পোরেশনের কাজও না, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষেরও কাজও না। বাট দুর্ভাগ্যজনক হলো, সত্য হলো, পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয় এই কাজটা করেনি। সাম্প্রতিককালে চট্টগ্রামের এই ভয়াবহতা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিজের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে একটা প্রজেক্ট উনি গত সপ্তাহে পাশ করেছেন। সেটা হচ্ছে কালুরঘাট থেকে চাকথাই খাল পর্যন্ত প্রায় 7 কিলোমিটারের 4-ওয়ে রিভার ড্রাইভ। সেখানে প্রায় 16টা সুইচ গেট থাকবে। সেই সুইচ গেটগুলোতে যখন দেখেন, চট্টগ্রাম শহরের মাননীয় মেয়র মধ্যে একটা চমৎকার কথা বলেছেন, চট্টগ্রাম শহর কিন্তু কর্ণফুলী এবং হালদার জোয়ার যখন ঢুকে, তখন কিন্তু আবার যখন অতি বৃষ্টি হয়, পাহাড়িয়া ঢল এবং নদীর জোয়ারে সয়লাভ হয়ে চট্টগ্রাম শহর ডুবে যায়। এখানে 8% ডুবে না 80% ডুবে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে চট্টগ্রাম শহর ডুবে যায়। সেই ডুবার থেকে মুক্ত করার জন্য আপনাকে চট্টগ্রাম শহরের এই বেড়িবাঁধটা দেওয়ার কথা ছিল বহুত আগে, সেই কাজটা করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত মাসে একনেক মিটিংয়ে 2,332 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট থেকে চাকতাইয়ের 6.5 বা 7 কিলোমিটার 4 লেন মোটর রিভার ড্রাইভ করা হচ্ছে, যেখানে 16টা সুইচ গেট থাকছে। যখন জোয়ার হবে সুইচ গেটগুলো বন্ধ হয়ে যাবে, যখন ভাটা হবে, পানি যখন লক হয়ে যাবে, তখন পাম্প আউট করে চট্টগ্রাম পানিগুলোকে কর্ণফুলী এবং হালদাতে ফেলা হবে। এর কোনো বিকল্প কিন্তু চট্টগ্রাম শহরে নেই। অনেক কথা বলা হচ্ছে, রাতারাতি চট্টগ্রাম শহরের সমস্যার সমাধান করা যায় না। আমি মাননীয় মেয়র মহোদয়কে সাধুবাদ জানাই, যিনি সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছেন। এই চিহ্নিত করার পরে কাজগুলো করবে কে? পানি উন্নয়ন বোর্ডের কাজ পানি উন্নয়ন বোর্ড করে নেই, সেই জন্য সরকার কিন্তু বসে নেই। সেই জন্য সরকার একটা পরিকল্পনা নিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে সরকার সাপ্লিমেন্টারি প্রজেক্ট হিসেবে, অর্থাৎ কালুরঘাট থেকে চাকতাই খাল পর্যন্ত যে বেড়িবাঁধটা হচ্ছে, সেই বেড়িবাঁধ সাথে সংযোগ করার জন্য সুইচ গেটগুলোর সাথে 26টা খাল করানোর জন্য সরকার প্রায় 6,000 কোটি টাকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। সেটা হয়তো মাসখানেকের মধ্যে একনেক পাশ করবে। সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে নাকি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাস্তবায়ন করবে, সরকার ভালো করে জানে, সরকার ওয়াকিবহাল। এই দুটা কাজ যখন হবে, চট্টগ্রাম শহরের জলবদ্ধতার সমস্যার অনেকাংশে সমাধান হয়ে যাবে। আমি আবার বারবার বলবো, 100% চট্টগ্রাম শহরের জলবদ্ধ সমস্যা সমাধান করা খুব টাফ হয়ে যাবে। কারণ চট্টগ্রাম শহরের অবস্থানগত দিক দিয়ে চট্টগ্রাম শহরটা হচ্ছে এইরকম, এখানে হচ্ছে পাহাড়, এখানে আগ্রাবাদ এলাকা পশ্চিম চট্টগ্রাম, এখানে হচ্ছে পূর্ব চট্টগ্রাম বাকলিয়া মহুরা চাঙ্গা, আমি যে এলাকায় থাকি আমার শিল্প কারখানা, এখানে হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর পানি যখন এখানে আসে, পাহাড়ের ঢল যখন এখানে নামে, চট্টগ্রাম শহর ডুবে যায়। এই চট্টগ্রাম শহরকে বাঁচাতে হলে এই কর্ণফুলী থেকে কালুরঘাট ব্রিজ থেকে যে চাকতায় যে বেড়িবাঁধটা হচ্ছে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে দ্রুততার সাথে। সুইচ গেটগুলোকে অ্যাক্টিভ করতে হবে, সুইচ গেটগুলোকে সংযোগ করার জন্য খালগুলোকে করে জলাধার সৃষ্টি করতে হবে। সরকারের একটা মহাকারী পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনার প্রতিটা পাতা আমি পড়েছি। আমি কিন্তু এমনি কথাগুলো বলছি না, যে আগামী 1 মাসের মধ্যে একনেক যে প্রি একনেক মিটিংয়ে যে প্রজেক্ট গিয়েছে, সেই প্রজেক্টের পাতায় পাতায় আমি পড়ে দেখেছি। এই প্রজেক্টটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যার সমাধান হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে সাস্টেনেবল সিটি, এটাকে কিন্তু আমি আগামী 1 বছর 2 বছরের কথা ভাবছি না। সাস্টেনেবল সিটি করতে হলে এখানে আরো হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। 6,000 কোটি টাকা চট্টগ্রামের উন্নয়নের জন্য কোনো টাকা না। আপনি দেখেন, গত 8 বছরে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একটা কথা বলে এসেছিলেন, চট্টগ্রামের উন্নয়নের ভার আমি নিজের হাতে নিয়েছি। উনি কিন্তু সত্যি নিজের হাতে নিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন চট্টগ্রামের উন্নয়ন কিভাবে হচ্ছে। পতেঙ্গা থেকে ফৌজদারহাট মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছে, অলমোস্ট 70% কাজ শেষ। ফৌজদারহাট থেকে বাইজিৎ ইনার সার্কুলার রোড বলা হচ্ছে, এটাও প্রায় 80% কাজ হয়ে গেছে। অক্সিজেন থেকে কাপ্তাই রোড, বঙ্গবন্ধু সড়ক নামে একটা সড়ক করা হয়েছে। কালুরঘাট থেকে চাকতাই পর্যন্ত রিং রোড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস চট্টগ্রাম শহর কিন্তু রিংটা হয়ে যাচ্ছে উইদিন 1 ইয়ার, নট 2 ইয়ার্স, উইদিন 1 ইয়ার্স। এখন রিং এর ভিতরে যে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে করার জন্য, যে চট্টগ্রাম শহরের এখন কোনো রাস্তা কিন্তু সিঙ্গেল নেই, ডাবল হয়ে গেছে। বৃষ্টির পানিতে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই ব্যাপারে কোনো নেই। কিন্তু সরকারিভাবে আমি আসলে সরকারের দায়িত্ব নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি দলের একজন কর্মকর্তা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যিনি প্রধান, উনি আমার বড় ভাই, মাননীয় মেয়র মহোদয় আমার রাজনৈতিক গুরু। সেই জন্য আমি কিন্তু দায়িত্ব না নিয়ে কথা বলতে পারি না। তাই আমি দায়িত্ব নিয়েই বলছি যে সীমাহীন এই কষ্ট থেকে চট্টগ্রামবাসী আগামী বছর, অর্থাৎ আগামী বর্ষা থেকেই আস্তে আস্তে লাঘব পাবে। এবং 3 বছরের মধ্যে আপনি দেখেন,
এত বড় একটা সমস্যা, 46 ইয়ার্সের সমস্যা, মেয়র সাহেব চাইলেও কালকে পারবেন না, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানে চাইলে পারবেন না। এখানে দুইটা অথরিটিকে আমরা কার্যকর করিনি। একটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, তারা কিছুই করে নাই চট্টগ্রাম শহরের জন্য। আর হচ্ছে ওয়াসা। ওয়াসা শব্দটার অর্থ হচ্ছে, আই এম নট ডুইং মিস্টেক, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ সিস্টেম। ওনারা সুপ্রিয় পানি সাপ্লাই করার জন্য চট্টগ্রাম শহরের রাস্তাঘাট সব কেটে সয়লাভ করে ফেলেছেন, বাট দেয়ার ইজ নো সুয়ারেজ সিস্টেম। ইকবাল ভাই স্থপতি মানুষ, উনি শহর নিয়ে কাজ করেন, উনি আর বলবো চট্টগ্রাম শহর একমাত্র শহর যে শহরে কোনো সুয়ারেজ সিস্টেম নেই, এবং এটার দায়িত্ব কিন্তু ওয়াসার। এই ওয়াসামুখী করা হয় না। আমি অনেক মেয়র মধ্যে গত বছর বলেছিলাম, আপনি একজন রাজনৈতিক নেতা, 40টা ওয়ার্ড থেকে 40 জন করে ছেলে নিয়ে 400 ছেলেকে ওয়াসার ঘেরাও করে বলেন চট্টগ্রাম শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা নাই কেন, ওয়াসা জবাব চাই। রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছেন সেখানে। ওয়াসা রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে না বলে ওয়াসামুখী কোনো কথা কেউ বলছে না, ওয়াটার ডেভেলপমেন্ট নিয়ে কেউ বলছে না। তাই আমি যে কথা বলার চেষ্টা করছি, চট্টগ্রাম শহরের ভোগান্তির অংশীদার আমি। এভরিডে হ্যাভ বিন সাফারিং। আমার শিল্প কারখানা, আমার বাড়ি, আমার ঘর সব পানির নিচে, রাস্তাঘাটগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। তাই আমি মনে করি যে এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সমন্বিত কাজ করতে হবে। সিটি কর্পোরেশন কাজ করতে হবে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করতে হবে, পানি উন্নয়ন বোর্ডকে কাজ করতে হবে, ওয়াসায় কাজ করতে হবে। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে না বলে পানি উন্নয়ন বোর্ডের কাজটা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ করছে, যেটা কালভার্ট থেকে চারটায় খাল বানানো হচ্ছে। পরে আবার হয়তো আসবো আপনার কাছে। আমি এখন একটু স্থপতি ইকবাল হাবিব আপনার কাছে আসবো। আপনি একজন বিশেষজ্ঞ বলা যায়, পরিবেশ আন্দোলনের সাথে আছেন, এবং আপনি চট্টগ্রামের মানুষ না, সুতরাং নিরপেক্ষভাবে আপনি হয়তো বিষয়টা বিশ্লেষণ করতে পারবেন। প্রথমে বলে রাখা ভালো যে আমরা যখন মানুষ নগরীর বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে বা যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করি, আমরা যেটা ভুলে না যাই যে এই আলোচনা করার উদ্দেশ্য আমরা সকলেই সরকারের অংশ, এবং সরকারকে শক্তিশালী করা, সঠিক পথ নির্দেশনায় প্রত্যেকে যার যার জায়গা থেকে সৎ পরামর্শ দেওয়ার জন্যই আলোচনা করি। এই আলোচনা করার উদ্দেশ্য এই নয় যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে অস্বীকার করা, সরকারের আশ্বাসবাণীকে মিথ্যা বলা, অথবা সবাই অকর্মণ্য এটাকে প্রমাণ করা। এই মুহূর্তে আমার আগে নুরুল ইসলাম ভাই বললেন, বারবারই উনি বলছিলেন, অনেকবার নিজের কথাই বলছিলেন যে চট্টগ্রাম মানুষ কষ্টে আছে। মাননীয় মেয়র যেমনভাবে আশ্বাস দিয়ে কথাবার্তা বলেছেন, তাতে মনে হলো চট্টগ্রামবাসী যে প্রচন্ড কষ্টে আছে এই বিষয়টা এক ধরনের ঢাকা পড়ে গেছে। অনেক পরিকল্পনার কথা বলেছেন। যদি পরিকল্পনার কথা বললেই মানুষের ভোগান্তি চলে যেত, আমি সাংঘাতিক আনন্দে আজকে এই টকশোতে তালি বাজিয়ে চলে যেতাম। কিন্তু ধরেন এই সরকারও তো আছে প্রায় 8 বছর, মাননীয় মেয়র আছেন প্রায় 2 বছর, 2 বছর পার হয়ে গেছে ওনার, 25শে জুলাই 2 বছর। জি। আবার একই সঙ্গে আমাদের যে চট্টগ্রাম সিডিএ, তার চেয়ারম্যান আছেন অতিরিক্ত সময় ধরে, প্রায় 1.5 মেয়াদ। এই এতদিন যারা আশ্বাস দিচ্ছেন, যারা বলছেন এটা করবো, এটা করছি, সব চলে যাবে, সব হয়ে যাবে, কোনো চিন্তা করার, আমরা সব বুঝে ফেলেছি, তার মানে এতদিন সময় লাগলো আমাদের বুঝতে। আসলে কি ব্যাপারটা তাই? পাকিস্তান আমলে এই চট্টগ্রামের জল নিষ্কাশন, এবং একটা কথা বলেছে, আমি সেখান থেকে শুরু করা দরকার। চট্টগ্রাম একটা প্রকৃতি দত্ত, একটা বিপদ সংকুল একটা শহর, কিন্তু এটা পরিকল্পিতভাবে গড়ে তোলার প্রয়োজন সেজন্যই রয়েছে। এটা উনি যেটা বলেন রংপুর শহরের সাথে তুলনা করা চলবে না, সত্য। এবং আমাদের যেহেতু বাণিজ্যিক নগরী, বাণিজ্যিক রাজধানী, সে অর্থে এটাকে তখন থেকেও, এবং স্বাধীনোত্তর বাংলাদেশের সকল সরকারই, বিশেষভাবে রাজনৈতিক সরকারগুলো এই গুরুত্বের সঙ্গে এটাকে অনুধাবন করার চেষ্টা করেছে, পরিকল্পনা প্রণীত হয়েছে, চতুর্থ যেটা আপনি আপনার সূচনায় বলেছেন। কিন্তু এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে সমন্বিত কর্মধারায় প্রত্যেকে ব্যর্থ হয়েছেন। চট্টগ্রামের মন্ত্রীকে আমরা আওয়ামী লীগের মন্ত্রী পাই নাই, অজস্র মন্ত্রী পেয়েছি, এখনো আছেন অনেকে এখনো আছেন। সে আগের মন্ত্রী বুকে হাত দিয়ে বলুক কি করেছেন চট্টগ্রামের জন্য। এই পানিজনিত চট্টগ্রামের যে সমস্যা, এই সমস্যা নিরসনে সত্যিকার অর্থে যূথবদ্ধ যে উদ্যোগ, সমন্বিত যে উদ্যোগ, এটির অভাব রয়েছে। এটা ওনার বক্তব্যে বারবার এসছে, কিন্তু খেয়াল করে দেখেন এই যূথবদ্ধ কার্যক্রমের জন্য কোনো উদ্যোগ নাই। সিডিএ করবে না সিটি কর্পোরেশন করবে, এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমি আপনাকে পরিষ্কারভাবে একটা জিনিস বলি, এটা
আমার সাধারণ দর্শকের জন্য আমি ঢাকার জন্য অনেকবার বলেছি, আবারও বলছি, দুটো ধরনের বন্যা হতে পারে একটি নগরীতে। একটি হচ্ছে প্রকৃতিদত্ত বন্যা, অর্থাৎ নদী বন্যা। আরেকটি হচ্ছে উপর থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি দেন, তার মধ্যে দিয়ে যদি আমি ব্যবস্থা না নিই, তার বন্যা, যেটাকে আমরা নগর বন্যা বলি। চট্টগ্রাম ঢাকার চেয়েও আরো প্রকট একটা এক্সাম্পল, যেখানে এই জোয়ার ভাটার কারণে নদী বন্যাও ঠেকাতে হবে, আবার নগর বন্যাও ঠেকাতে হবে। নগর বন্যার ক্ষেত্রে বৃষ্টির পানি পড়ার পর যতটুকু পানি সিঞ্চিত হচ্ছে, মাটির তলায় যাচ্ছে, জলাধারের মধ্যে দিয়ে, উন্মুক্ত স্থানের মধ্যে দিয়ে, এর বাইরের অতিরিক্ত পানিকে বলা হয় রান অফ ওয়াটার। সেই রান অফ ওয়াটারের সিম্পল ফর্মুলা, তাকে নদী পর্যন্ত পৌঁছে যেতে হবে কোনো না কোনো ভাবে। আপনি যদি এই সরল প্রবাহ ধারার কোথাও কোনো ধরনের বাধা সৃষ্টি করেন, তাহলে জলজট হবে। এটি কিন্তু রকেট সায়েন্স না, খুব সিম্পল। চট্টগ্রামে তাহলে হচ্ছে নাকি? চট্টগ্রাম প্রকৃতিদত্তভাবে 38টি খাল, কখনো কখনো বলা হয় 42টি খাল, এই খালগুলি দিয়ে এমনি নিকশিত হচ্ছিল, এবং এই নিকশিত হতে হতেই আমাদের চট্টগ্রামের গুরুত্ব বাড়ল, জমির মূল্য বাড়ল, এবং অপরিকল্পিত নগরায়ন ব্যাপকভাবে হতে শুরু করলো। এই সময়ে না সিডিএ, যাদের দায়িত্ব ছিল পরিকল্পনা, মাস্টার মহাপরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন, নিয়ন্ত্রণ, তারা সেটা করতে ব্যর্থ হলো। ফলে খালের পর খাল, স্বাভাবিকভাবেই পাকিস্তান আমল থেকেও যে বড় বড় ড্রেন ছিল, সেই ড্রেনগুলো, এই সবগুলো, এবং সেই সঙ্গে আরেকটি বিষয়, পাহাড় বনায়ন, সেটা উদম হতে শুরু করলো, নেকেট হতে শুরু করলো। এই তিনটি ঘটনা পারস্পরিক যোগসূত্র হয়ে চট্টগ্রামকে আজকে বিপদের মধ্যে ঠেলেছে। পাহাড়টা কেন আগে সব 3 নম্বরে বললাম, পাহাড়টা উদম হওয়ার সাথে সাথে, পাহাড়ের মধ্যে মানুষ বসতি স্থাপন করার সাথে সাথে, এবং সেটাও পাহাড়ি মানে সামঞ্জস্যপূর্ণতা না, কেটে কুটে বসবাস, ফলে বালুর ঢল নামতে শুরু করলো। কারণ এটা খুব ট্রেচারাস পাহাড়, কিন্তু এগুলো খুব শক্ত মাটির পাহাড় না। সেই মাটি নিয়মিত ড্রেনে যাচ্ছে, খালে যাচ্ছে, ফলে নিয়মিত খাল ভরাটের যে গুরুত্বপূর্ণ কার্যক্রম, সেটা যেহেতু বিরত থাকলো, এগুলো আস্তে আস্তে ভরাট হতে শুরু করলো। আর যখনই ভরাট হচ্ছে, যার কাছে জমি দখলের বিষয়, নিয়ন্ত্রণহীন কারণে বা কঠোর আইন প্রয়োগ করতে না পারার কারণে, সুশাসনের অভাবে যারা শক্তিশালী মনে করেন, তারা দখল করতে শুরু করলেন। এই প্রক্রিয়া কিন্তু যারাই মেয়র হয়েছেন, আওয়ামী লীগের মেয়রই তো ছিল পরপর 3 বার, এবার সহ, বা আরো বেশি, মাঝখানে একজন ছিল খুবই অল্প সময়, এরা সকলেই এই পরিকল্পনা এবং এই সমস্যা এবং এই সমাধান সবই তারা জানেন। হোক সে মহেশখাল, হোক সে টাকতাই খাল। এবং এখন আমি যে এত সুন্দরভাবে পরিকল্পনা শুনলাম, এই পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং এর এই পদ্ধতিটা, এটাও কিন্তু এরা সবাই জানতেন। একটা এক্সাম্পল দিলে বুঝবেন খুব সহজভাবে, আমি আরো এত বড় ডিটেলে তো আর বলতে পারবো না। মহেশখাল স্লুইস গেট দিয়ে যাতে জোয়ার ভাটাকে, সাগরের বন্যাকে ঠেকানো যায়, আবার স্লুইস গেট দেওয়ার কারণে পাম্প স্টেশন করে পানিটাকে বের করে দেওয়া যায়। দীর্ঘদিন মহেশখালের এই শহরের অংশটুকুর যে জালিকার মতো যে চ্যানেলগুলো ছিল, সেগুলো রক্ষণাবেক্ষণ না করার কারণে মহেশখাল হয়ে গেল এই এলাকার জলাবদ্ধতার প্রধান কারণ। এই তো সপ্তাহ কয়েক আগে তাকে ভেঙে দেওয়া হলো। তাতে কি দাঁড়ালো? এখন প্রতি জোয়ার ভাটায় ওই এলাকার মানুষ সাগরের জোয়ার ভাটার কারণে পর্যুদস্ত অবস্থা। কিন্তু মহেশখালের মূল সমস্যাটা ছিল যথোপযুক্ত পাম্প স্টেশন, পরিমাণ মতো পাম্প স্টেশন তৈরি করে কারিগরি দক্ষ পরিকল্পনা দিয়ে এটাকে সলিউশন করা। পুরো জায়গাটার মধ্যে আমি 3টা বিষয় শুধু পরিষ্কার বলি, যে 3টা বিষয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম সাংঘাতিক ভোগান্তির মধ্যে রয়েছে। প্রথমত, পরিকল্পিত এবং সমন্বিত যুথবদ্ধ পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ কে কি হাতের জেল তার অন্যতম উদাহরণ। পরিকল্পনা হলো এটা সিটি কর্পোরেশন করবে, এটা সিডিএ করবে, এটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড করবে, এটা করবে, এটাও করবে, এইভাবে করে পরিষ্কার করা। যদি কোনো পৌরসভা আশেপাশে থাকে, তারাও সেটা অংশগ্রহণ করবে। দ্বিতীয়ত, সময় নির্ভর বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা, অর্থাৎ 6 মাসে কি হবে, 8 মাসে কি হবে, 1 বছরে কি হবে, 7 বছর পরে অনেক দূরের কথা, এই সময়গুলিতে কি হবে। এবং সবশেষে জনসম্পৃক্ততা নিশ্চিত করা, অর্থাৎ এই পরিকল্পনার সাথে মানুষকে যুক্ত করা।
আজকে খালগুলি ভরাট হওয়ার পিছনে শুধু যে দখলদাররা রয়েছে তা না, সাধারণ মানুষ তার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে, আমি তো ওয়াসার দোষের কথা ওনাকে কথা শুনলাম, একদম স্বীকার করছি, ওয়াসার সাংঘাতিকভাবে সুয়েজ সিস্টেম ঢাকা করেছে মাত্র 20%, চট্টগ্রামে কিছুই করে নাই, কিন্তু নাম কিন্তু তার মহানাম, মানে খাল নাই উত্তর বাগানাম, তাকে টাচও করা হচ্ছে না কেউ। এই যে অবস্থা, এর সঙ্গে সিডিএ একই রকম ভাবে এই পুরো পরিকল্পনা বাস্তবায়নে কাউকে কি উদ্যোগী করতে পারে নাই। এখন এই পুরো পরিস্থিতির সমন্বয়ক তাহলে কে হবেন? আমরা কিন্তু দীর্ঘদিন থেকে নগর সরকারের কথা বলতে বলতে লাস্টে আমরা বুঝেছি সরকার অন্যভাবে নগর সরকার ব্যবস্থাটা কার্যকর করতে চান, আমরা তাকে সমর্থন করি। এবং সে কারণে চট্টগ্রামের মেয়রকেও মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পদমর্যাদা দিয়েছেন। শুধু তাই না, বিশেষ অধ্যাদেশ জারি করে সকল সংস্থাকে তার সমন্বয় মেনে নিতে বাধ্য করেছেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে এই পুরো সময় জুড়ে বাস্তবোচিত এই যে 3টি জায়গা বললাম, সমন্বিত কর্মধারা কোন যেটা এখন করা হয়েছে এতদিন পরে কেন, এবং অবশ্যই ওটা তার 3টা পয়েন্ট বলি। দ্বিতীয়ত হচ্ছে সময় নির্ভর কর্মধারা এবং জনগণ সম্পৃক্ত করে সেটা বাস্তবায়ন। গোড়ার জায়গাটা কি জানেন? গত 2 বছরেও আমরা মাননীয় মেয়রের কাছে এটুকু এক্সপেকটেশন ছিল, যারা খালগুলো দখল করেছেন ব্যাপক রাজনৈতিক সদিচ্ছা নেতা থেকে উচ্ছেদ করে ফেলেন, আর কিছু না হোক জলমগ্ন মানুষের যে কমিটমেন্ট করে আপনি এসেছিলেন প্রমাণ রাখুন। আমি নাসির কম্প্রোমাইজ করার জন্য। ধন্যবাদ। আমরা মেয়র সাহেবের কাছে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম। জি বলুন। মানে আমি বলতে চাচ্ছিলাম 2টা জিনিস। প্রথম কথা হলো, আমাদের মেয়র সাহেব যে বললো 3,30,000 লোক এটা এফেক্টেড হয়, এই তথ্যটা সঠিক না। এই জন্য কারণ যখন নাকি জলবদ্ধতা হয় এবং হয় না, উভয় সময়ে কিন্তু আমাদের জনগণ, আমরা যারা চট্টগ্রাম অধিবাসী, তখন কিন্তু আমাদের কর্মের জন্য এবং বিভিন্ন সংযোগের জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তাতে আমার বক্তব্য হলো যে আমরা কিন্তু এফেক্টেড। মনে করেন আমি হালি শহর এলাকায় আছি, এখান থেকে আমি যাইতে চাই মনে করেন অলঙ্কারে, তো আমি তো যাইতে পারতেছি না। 3,30,000 কথাটা সঠিক না। মিনিমাম মানে 20 থেকে 25 লক্ষ লোক এফেক্ট হয়ে যায় যখন নাকি বন্যা। ধন্যবাদ। আর কিছু বলবেন? আরো আছে। আরেকটা কথা হলো, আমাদের যে খালগুলো আছে 38টা 42টা যে খালের সংখ্যা বলতেছে, এই খালগুলো ড্রেজিং করা হয় না, এটা হলো সংযোগ খাল। এটা হলো বিভিন্ন মানে খালগুলা যে লাস্ট করতে হলো গিয়া আমাদের কর্ণফুলী নদীতে, এটা ড্রেজিং করে দিলে একদম ক্লিয়ার হয়ে যায়। আর মানুষের হচ্ছে কি যে ধন্যবাদ। আমি মাননীয় মেয়র আপনার কাছে আবার আসবো। যে এই প্রশ্নকর্তা করলেন যে আসলে এফেক্টেড হয় আসলে অনেক বেশি লোক, কারণ চলাচলের মধ্যে যেহেতু থাকে লোকজন। আরেকটা হচ্ছে খালগুলো ড্রেজিং করা হয় না। আরেকটি বিষয় হচ্ছে খাল নিয়ে, যে খালগুলো দখল হয়ে যাচ্ছে সেই দখলদারিত্ব মুক্ত করতে পারেনি সিটি কর্পোরেশন, এবং সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ আছে যে সিটি কর্পোরেশনের নিজের অনেক স্থাপনাও খাল দখল করে করা হয়েছে। আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। ধন্যবাদ। আসলে সিটি কর্পোরেশনের কয়েকটি স্থাপনা নালার উপর আছে, এটা সত্য। এটি কিন্তু আমার আমলে হয়নি, এগুলো অনেক আগে হয়েছে। এবং আমি দায়িত্ব গ্রহণ করার পর যেটা আমাদের প্রকৌশলী হাবিব বলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আসলে উনি যেটি বলেছেন এটা যদি আরেকটু উনি খোঁজ খবর নিতেন, আমি কতগুলো উচ্ছেদ করেছি তাহলে উনি হয়তো বুঝতে পারতেন। আর উচ্ছেদ করাটা মুখে বলা যত সহজ, বাস্তবায়ন করা কিন্তু অত সহজ নয়। এখানে আইন আদালত আছে। আমি এখানে যারা হয়তো অবৈধ স্থাপনা তৈরি করেছেন তারা কোনো না কোনো কাগজপত্র তৈরি করে কিন্তু এটাই করেছেন, এবং এই সমস্ত অবৈধ স্থাপনা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা পর্যন্ত আছে। এগুলো বললেই যে উচ্ছেদ এটা করা যায় না। এটা আমরা এখানে ম্যানুয়ালি এবং ডিজিটালি এটা সার্ভে করছি, সার্ভে করে যাতে কোনো বিতর্কের মধ্যে প্রতিষ্ঠানগতভাবে আমরা না জড়িয়ে যাই, সেজন্যই আমাদের এটা চলমান আছে। এখন আমি এটা সমাপ্ত হলে ক্রাশ প্রোগ্রামে নামবো। এর আগেই কিন্তু যেটা আমরা চিহ্নিত করতে পেরেছি, চাকতাইবাল বলেন, মহেশখাল বলেন, বীরজাগাল বলেন, সব জায়গাতেই কিন্তু আমরা অনেকগুলো উচ্ছেদ করেছি,
উচ্ছেদ করেছে। আর ইতিমধ্যে জলবদ্ধতা থেকে যে নগরবাসী যারা এটা একজনও যদি কষ্ট পায়, এটা অবশ্যই আমাদের দায়িত্ব। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাই নগরবাসী সুখে থাকুক, শান্তিতে থাকুক, এবং তাদের যে নাগরিক যে অধিকার আছে এইগুলো শতভাগ তারা অধিকারগুলো ভোগ করুক। আমরা মহেশখাল নিয়ে যে কাজ করি নাই তা নয়, মহেশখাল কাজ করেছি। একটা বিষয় অনেকে কিন্তু জানার চেষ্টা করে না, সিলটেশন কিন্তু প্রতিদিনই হচ্ছে। সিলটেশন আমরা আজকে করলাম, কালকে দেখা যায় যে আবার ভরাট হয়ে যায়। এটা তারপর এখন মাটি এটা উত্তোলনটা এটা চলমান আছে। আর এমন নয় যে যেই জায়গায় একটা বিষয় হলে যে জায়গায় চলেছে সিটি কর্পোরেশনের সক্ষমতা কতটুকু আছে এটি তো বিবেচনায় নিতে হবে। মাননীয় মেয়র, একটি বিষয় আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি যে মহেশখাল বাঁধ যেটা আপনারা অপসারণ করলেন, আপনি অতি সম্প্রতি খুব আনুষ্ঠানিকভাবে অপসারণ করলেন মানুষের দাবির মুখে। এটি কিন্তু নির্মাণ করা হয়েছিল, এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করেছিল আপনাদের পরামর্শ মতোই 2015 সালের সেপ্টেম্বরে, এবং তারপর এত দ্রুত এটা অপসারণের দাবি উঠল এবং অপসারণ করলেন। কিন্তু এই বাঁধটি বানানোর পরে যেই কাজগুলো আসলে করা উচিত ছিল, যার কারণে ওই কাজগুলো করা হয় নাই বলেই কিন্তু বাঁধটা অপসারণের দাবিটা উঠলো, সেইগুলো না করে আবার বাঁধটা ভেঙে দেওয়া হলো। এবং আপনি নিজেই বলেছেন যে আজকে বাঁধটা ভাঙার দাবি উঠেছে, হয়তো কালকে দেখা যাবে আবার বাঁধ নির্মাণের দাবি উঠতে পারে। তো এই একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় কেন আপনারা সিদ্ধান্তগুলো নেন, একটু যদি বলেন। সময়টা ছিল এই সময়ের মধ্যে নামতো না। এখানে 10টি এটা পাম্প স্থাপন করা হয়েছিল। আর যেই পানি নিষ্কাশনের জন্য যে একটা ড্রেন বা যে স্পেস রাখা হচ্ছিল, দেখা গেছে ওইটা দিয়ে ভাটার সময় পানি নামতো না, ইন্ডিমেন্ট টাইম আবার জোয়ার চলে আসতো, যার কারণে দীর্ঘ সময় ধরে ইভেন কি এবার বর্ষার সময় 2 দিন 3 দিন পর্যন্ত পানি আটকে ছিল, যার কারণে জনগণের ভোগান্তি দুর্ভোগ অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। এবং এটার কারণে একদম জন অসন্তোষ তৈরি হয়েছিল। এবং আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এটা নিয়ে প্রচন্ডভাবে লিখি করেছে, এটা সংবাদ পরিবেশন করেছেন। যার কারণে আমি দায়িত্ব নিয়ে একটা সমন্বয় সভা করে এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিও ছিলেন, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন, চট্টগ্রাম বন্দরের প্রতিনিধি ছিলেন, এবং ওয়াসার প্রতিনিধি ছিলেন, চট্টগ্রাম সিটি আমরা ছিলাম। আমরা এখানে সমন্বয় সভা করে আলাপ আলোচনা করে কি করা যায়, এটা আলাপ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে জনকল্যাণে জনস্বার্থে এটা দ্রুত অপসারণ করা উচিত। এটা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা স্থাপনও করা হয়েছিল জনস্বার্থের কথা বলি। যাই হোক, আবার আসবো মাননীয় মেয়র আপনার কাছে। আমাদের সাথে আরেকজন দর্শক ফোনে আছে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আমি আসসালামু আলাইকুম। জি, হালিশহর অ্যাক্সেস রোডের উপরে পুলিশ লাইনের একটা দেওয়াল আছে প্রায় 1,500 ফুট লম্বা, যে দেওয়ালের কারণে জোয়ার ভাটার পানিটা নামতে পারে না, যার কারণে 3 লক্ষ মানুষ, অত্র এলাকা বসবাসকারী 3 লক্ষ মানুষ কষ্ট করতেছে পুলিশ লাইনের দেওয়ালের কারণে। তারা নালা এবং অ্যাক্সেস রোডের সিটি কর্পোরেশনের রাস্তার উপরে এই দেওয়ালটা করছে। এটার প্রতি কি আপনি কোনো দৃষ্টি গোচর করবেন? ধন্যবাদ। মাননীয় মেয়র, আপনি বলবেন। আমি প্রশ্নটা শুনতে পাইনি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে পুলিশ লাইনের ওখানে একটা বড় ওয়াল আছে, যেই ওয়ালের কারণে পানিটা নেমে যেতে পারে না, এবং সেখানে উনি বলছেন যে 3 লক্ষ মানুষ এফেক্টেড হচ্ছে, তারা জলবদ্ধতার শিকার হচ্ছে। এই ব্যাপারে আপনি কিছু? হালিশহরে পুলিশের যে সীমানা আছে, পুলিশের সীমানা আমি নিজেও গিয়েছিলাম। এখানে পুলিশ লাইন যেটা আছে, পুলিশ লাইনের ভেতর দিয়ে একটা ড্রেন গিয়েছে, এবং পুলিশ লাইনের পাশে দিয়েও কিন্তু মহেশখাল প্রবাহিত হয়েছে। এবং এখানে আমি এসপি মহোদয়ের সাথে কথা বলেছি, এবং ওখানে বলেছি ওনার পক্ষ থেকে কোনো দিন বাধা নয়, ওখানে কিন্তু আমাদের মাটি উত্তোলনের কাজ চলমান আছে। আমরা মহেশখালের 12টি পয়েন্টে আমাদের ইকুইপমেন্ট দ্বারা আমরা মাটি উত্তোলন কাজ এটা চলমান। উনি বলছেন যে একটা দেয়াল আছে, যার কারণে আমরা মনে করি এখন পানি নিষ্কাশন বা পানির ধারণ ক্ষমতা পর্যায়ক্রমে এটা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এগুলো আর মহেশখালের একটা অংশ কর্ণফুলী নদীতে নিমজ্জিত হয়েছে, আরেকটি আর দুটো ইয়া ছিল যেটা বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত। এগুলো এতদিন ডেড ছিল। এখানে আমরা এই এগুলো চিহ্নিত করে আমরা কিছু একটা এলাকায় সোজা করছি, আর এগুলো থেকে মাটি উত্তোলন করে যাতে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত। মাননীয় মেয়র, প্রশ্নকর্তা যেটি বলেছিলেন যে পুলিশ লাইনের ওখানে হালিশহরের কাছে পুলিশ লাইনের ওখানে একটি দেয়াল আছে, যেই দেয়ালটার কারণে আসলে পানি নিষ্কাশন হতে পারছে না।
এটা কি জানেন আপনি, বা এই ব্যাপারে কিছু করার আছে কিনা? কোনটা? আপনি একটু বুঝিয়ে বলবেন। হালিশহরের মেয়র সাহেব যে নাসির ভাই, যে হালিশহরের পুলিশ লাইনের ওখানে একটা সীমানা প্রাচীর আছে। আমি তো মানে ওনার কথা শুনে যেটা বুঝলাম, ওই সীমানা প্রাচীরের কারণে পানি চলাচলের বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে 3 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় আছে। ওনার দাবি হচ্ছে এই সীমানা প্রাচীরটা ভেঙে পানি চলাচলকে স্বাভাবিক করা যায় কিনা। জি না, আমি অবশ্যই যাই। এটা আমি ওই দিন নিজেই গিয়েছি, এসপিওদের সাথে কথা বলেছি, পুলিশের আর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এবং আমি এই দুটো অপশন এখানে দিয়ে, একটা হলো যদি কোনো বিকল্প না থাকে, যেহেতু এটা পুলিশের নিজস্ব এলাকা হয়, ওনাদের নিরাপত্তার বিষয়ও আছে, ওটা যদি না হয় তাহলে বিকল্প হিসাবে আমরা ওখানে বিকল্প যেটা আছে সেটা করব। আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যদি এখানে জনগণের যদি দুর্ভোগ হয় অবশ্যই আমরা সেক্ষেত্রে সহায়তা করব। এই কথাটাই উনি আশ্বস্ত আমাকে। ধন্যবাদ মাননীয় মেয়র। আবার আসবো আপনার কাছে। আমি একটু সৈয়দ নুরুল ইসলাম আপনার কাছে আসবো। এই আলোচনার প্রেক্ষিতে আপনার নতুন কিছু বলার আছে কিনা? দেখুন, আমি আসলে যেহেতু ভুক্তভোগী, আমি সাধারণ মানুষের পক্ষে, আর বর্তমান সরকারি দলের সাথে আমার সম্পৃক্ততা আছে। আমি মনে করি যে গত 46 ইয়ার্সের যে অবহেলা অযত্নের মাধ্যমে চট্টগ্রাম শহর গড়ে উঠেছে, সেইটাকে সমস্যার সমাধান করা কিন্তু 2 বছরের পক্ষে আসলে সম্ভব না। দেরিতে হলেও সরকার এটা নিয়ে গভীরভাবে চিন্তা করেছে, কারণ লাস্ট 8 ইয়ার্স, ইকবাল ভাই বললেন যে 8 বছর হয়ে গেছে। 8 বছরে চট্টগ্রামে কিন্তু অনেক বৈপ্লবিক পরিবর্তন চট্টগ্রাম হয়েছে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে সাধারণ মানুষ এই পরিবর্তনগুলোর সুফল এখনো পাওয়া শুরু করে নাই। সুফল পাওয়ার শুরু না করার মূল কারণটাই হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার সমস্যার সমাধান করার জন্য সরকার অপেক্ষা করেছিল রেসপেক্টিভ ডিপার্টমেন্ট কাজ করবে, যেমন পানি উন্নয়ন বোর্ড ফেল করেছে, ওয়াসা ফেল করেছে। এটা আসলে কর্পোরেশনের কাজ না, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ না। যখন তাদের রেসপেক্টিভ 2টা ডিপার্টমেন্ট ফেল করে, তখন সরকার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং কর্পোরেশনের মাধ্যমে সে কাজটা করার জন্য দ্রুততার সাথে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে সরকার আগামী 1 বছরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার মিনিমাম 60% সমাধান করার জন্য একটা সমন্বিত উদ্যোগ হাতে নিয়েছে, যে উদ্যোগ শুরু হবে এবারের বর্ষার পরে। সেজন্য আমি মনে করি, যেমন একটা কথার মধ্যে এসছে যে 3 টার্মসের মেয়র ছিলেন আওয়ামী লীগের, মহিউদ্দিন সাহেব 2 বার ছিলেন, তারপরে বিএনপি আমাদের একজন মেয়র, ওনাকে আমি হাফ আওয়ামী লীগের বলি। বর্তমান মেয়র হচ্ছেন আওয়ামী লীগের। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত 8 বছর ধরে আছেন, উনি আওয়ামী লীগের। তাই আজকের এই কষ্টের জন্য, আজকে এই ব্যর্থতার জন্য একজন দলীয় কর্মী হিসেবে আমি একটু ওপেন হয়ে বলছি যে এই দায়ভার আমরা ব্যর্থ হয়েছি। 46 ইয়ার্সে যে কাজগুলো চট্টগ্রাম নিয়ে করা হয় নাই, সেটা 8 বছর আমরা করার চেষ্টা করেছি। কিন্তু তারপরে যেহেতু মানুষের কষ্ট আছে, সীমাহীন কষ্টের মধ্যে মানুষ আছে। আগেও কিন্তু আপনারা আরো 5 বছর, হ্যাঁ, ওই সময়টা দেখেন, ওই সময় আমাদের এডিপি কত ছিল, 96 এর এডিপি কত ছিল আজকের করে। আমি 96 এর আওয়ামী লীগের সরকারকে আমি সরকার হিসেবে দেখি না, কারণ তারা বুঝে উঠতেই সময় নিয়ে গেছে অনেক। বর্তমান বাংলাদেশের উন্নয়নটা শুরু হয়েছে আসলে গত 8 বছর ধরে। আপনাকে দেখতে হবে উন্নয়ন মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট। 10 বছর আগে বাংলাদেশের অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট ছিল 25,000 বা 25 লক্ষ হাজার। এখন 1,40,000 কোটির উন্নয়ন বাজেট নিয়ে কথা বলছি। এখন কিন্তু টাকার কোনো সমস্যা নেই। আজকে আপনি জানেন যে আজকের একনেক মিটিংয়ে চট্টগ্রামের জন্য সবচেয়ে একটা বড় সমস্যা এয়ারপোর্ট থেকে এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে 3,250 কোটি টাকার মেগা প্রজেক্ট পাস করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, কথা না বলে। দ্যাট মিনস মানি ইজ নট এ প্রবলেম। চট্টগ্রামের জলবদ্ধতার জন্য যে 6,000 কোটি টাকার পরিকল্পনা প্রি একনেকে আছে, যেটা বলছিলাম আমি প্রতিটা পাতায় পাতায় পড়ে দায়িত্ব নিয়ে বলছি, এই প্রজেক্ট যদি বাস্তবায়ন করা যায় তাহলে আগামী 1 বছরের মধ্যে চট্টগ্রামের জলবদ্ধতার সমস্যার সমাধান হবে। আমি যে কথা বলার চেষ্টা করছি যে ব্যর্থতার কথা যদি বলেন, হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি। এখানে মানুষের কষ্ট, মানুষকে পানিবন্দী রেখে, মানুষের বাড়িতে কোমর পানি রেখে আমি যদি বলি আমি ব্যর্থ হইনি, তাহলে মানুষ কষ্ট পাবে। আমি একটা জিনিস বলছি, দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি, মাননীয় মেয়র মহোদয়ের দায়িত্ব নিয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব নিয়ে আমি কথা বলছি না। যে মেয়র মহোদয় এবং উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে যে কাজগুলো এখন শুরু করেছেন, দেরিতে হলেও শুরু করেছেন, সেটার সুফল চট্টগ্রামবাসী পেতে শুরু করবে আগামী বর্ষা থেকে। ধন্যবাদ। আমি আশা করব পেতে শুরু করবে। আমি আবার স্থপতি ইকবাল ভাই আপনার কাছে আসবো। আমি পরিষ্কারভাবে বলি, আবারও বলছি যে এখানে যখন আমি আসি, আমার কোনো দলীয় রাজনৈতিক মত পরিচয় থাকে না। আমি একজন নগর নিয়ে কাজ করা কর্মী। আমার কথাবার্তা সেটাই পরিষ্কারভাবে থাকবে। আবারও বলছি, আমরা প্রত্যেকই সরকারের পার্ট। আমি যা করি, যেভাবে করি, সেটা আমার জায়গা থেকে সরকারের অংশ। শুধুমাত্র সিটি কর্পোরেশন আর সিটিএ সরকারের অংশ, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অথবা অন্য সংস্থাগুলো, ওয়াসা
আরেক সরকারের অংশ তা কিন্তু নয়, সকলে মিলে এই সরকার। যতক্ষণ পর্যন্ত এই 4টি সংস্থা সমন্বিতভাবে কাজ না করবে চট্টগ্রামের এই ক্রন্দন যাবে না, এটা বুঝতে হবে। আর ফেল করার কথা বলেছেন, 4টা সংস্থা ফেল করেছে। সবার আগে ফেল করেছে সিডিএ, নিয়ন্ত্রণহীন নগর উন্নয়ন এবং নগর পরিকল্পনা বাস্তবায়ন। নিয়ন্ত্রণহীন অর্থাৎ পরিকল্পনা করেছে, তার বাস্তবায়নের ধার কাছে যায়নি। সবসময় ল্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি কার্যক্রমে ব্যস্ত ছিল, ফ্লাইওভার প্রজেক্টে ব্যস্ত ছিল। কিন্তু এই যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যারা অন্যায় করছে তাদেরকে ঠেকানো, আটকানো, পরিকল্পনার বাইরে যা হবে সেটাকে রদ করা, সেই কাজটা তারা করে নাই। ব্যর্থ হয়েছে সিটি কর্পোরেশনগুলো, মেনে নিতে হবে। আজকে পরিষ্কার ভাষায় আমরা স্বীকার করছি যে সিটি কর্পোরেশনই খালের উপরে বিভিন্ন রকম স্থাপনা তৈরি করেছে। আমি খালের উপরে স্থাপনা তৈরি করে আরেকজনকে কেবল বলি আপনি আপনার 4তলা বিল্ডিংটা সরিয়ে ফেলেন। তো আসলে ব্যর্থ হয়েছে সরকারের এই 4টা সংস্থা, এবং সমন্বিতভাবে সরকারকে ব্যর্থ করেছে, সরকারের ঐকান্তিকতাকে ব্যর্থ করেছে, রাজনৈতিক সদিচ্ছাকে ব্যর্থ করেছে। এবং তাদের জন্যে, তাদের বিষয়ে আদ্যবধি কিন্তু আমরা কোনো ধরনের মানে কার্যকর ভূমিকা তাদের বিরুদ্ধে নিইনি, আঙুলও তুলি নেই। এবং এটি যদি না করি সুশাসন প্রতিষ্ঠা হবে না। আজকে শুরু করব, আজকে তো বাংলাদেশ শুরু হয়নি, আজকে তো আজকে আমরা ঘুরে দাঁড়াবো পুরো চক্র। এবং এই জন্য বলছি, আমি করেন আপনি, আমি বলছি সকলেই ব্যর্থ হয়েছে। তবে হ্যাঁ, আশার আলোটা হচ্ছে এই সরকার এখন দ্বিধাহীন, সরকার এখন কর্মপরিকল্পনা তৈরি করেছে, যেটা আমি বলেছিলাম। এবং আমি বিশ্বাস করতে চাই 4টা সংস্থাকে নিয়েই জনসম্পৃক্ত করেই এবার সরকার গাঢ় বেঁধে নামবে। কারণ সরকার এটা বুঝেছে যে অর্থ নয়, সকলে মিলে এই কার্যক্রম কঠোর সদিচ্ছা নিয়ে না করলে হবে না। আমি সে কঠোরতার ইঙ্গিত পাচ্ছি, হয়তো সামনের দিনগুলি ভালো হবে। মানে আমি জাস্ট একটা সাপ্লিমেন্ট করার জন্য 46 ইয়ার্সের ব্যর্থতাকে আজকে সরকারের উপর দায়ী চাপলে বা সরকারের প্রতিষ্ঠানকে দায়ী ভুল নয়। ইকবাল ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি না। মানুষকে সীমাহীন কষ্ট রেখে কেউ যদি বলে আমি সার্থক হয়েছি, ভুল করা হবে, ব্যর্থ হয়েছে। কিন্তু 46 ইয়ার্সের যে জঞ্জাল, আজকে মনে করেন উনি বলছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। 46 ইয়ার্সের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে, আজকের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ না। কারণ 46 ইয়ার্সের ব্যর্থতার দায়িত্ব আমি নিতে পারি না। আবার আজকে 2 বছর মাননীয় মেয়র মধ্যে এসেছেন, গত 30 বছরের মেয়রের ব্যর্থতার দায়িত্ব মেয়র মেয়র নিতে পারেন। আমি মাননীয় মেয়র আপনার কাছে আসবো। এই যে আমরা বলছি যে আমি আগের মেয়রের দায়িত্ব তো আমি নিতে পারি না, আগের এটা আসলে আমার মনে হয় ঠিক না। মানে আপনাকে দায়িত্ব নিতে হলে পুরোটাই নিতে হবে। এবং এই যে অবৈধ নির্মাণগুলো হয়েছে, স্থাপনাগুলো হয়েছে খালের উপর, সিটি কর্পোরেশনের বিশেষ করে, আপনি বলেছেন যে এটার জন্য আগের মেয়ররা দায়ী। ঠিক আছে, ধরে নিলাম আগের মেয়র দায়ী। আপনি বলবেন কি যে আপনি কত দ্রুত সিটি কর্পোরেশনের স্থাপনা উচ্ছেদ করে এই উচ্ছেদের অভিযান শুরু করবেন? আপনাকে একটু সাবডিভাইড করি, আমি আগের মেয়ররা দায়ী এই কথাটি বলিনি। আমি বলেছি এটা উত্তরাধিকার সূত্রে এই সমস্যাগুলো আমি পেয়েছি, কিন্তু তাই বলে কি এগুলো আমি ধারণ করার পক্ষপাতী নয়, এগুলো সবগুলো সমাধান করারই পক্ষপাতী। আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি স্পষ্ট করার জন্য জনমনে যাতে অসন্তোষ তৈরি না হয় বা ভুল ধারণা তৈরি না হয়, সেই কারণে কিন্তু আমার অবস্থানটা ব্যাখ্যা করতে গিয়ে এই কথাগুলো বলা। তাই বলে এই নয় যে আমি দায়িত্ব এড়ানোর চেষ্টা করছি, এটা অবশ্যই এগুলো দায়িত্ব নিয়ে বলছি। এবং আমাদের এটা সার্ভে চলছে, পুরো শহরব্যাপী সার্ভে করছি, আমরা ডিজিটালি সার্ভে করছি। এবং করে যেখানে আমরা পানি নিষ্কাশনের ক্ষেত্রে বাধা হিসাবে চিহ্নিত করতে পারবো, যেগুলো অবৈধ স্থাপনা, এগুলো সিটি কর্পোরেশন হোক, এগুলো ব্যক্তিগত পর্যায়ের হোক বা কোনো প্রতিষ্ঠান হোক, অবশ্যই সবাইকে একই দৃষ্টিকোণ দেখে এগুলো আমি উচ্ছেদ করবো। ধন্যবাদ মাননীয় মেয়র। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। আমি একটু আশার বাণী দিয়ে শেষ করতে চাই। আমরা দেখলাম মানে আপনারা চীনের একটা সরকারি প্রতিষ্ঠান চায়না পাওয়ারের সাথে একটা চুক্তি, একটা প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছেন, যেটি মানে একনেকে পাশ হওয়ার অপেক্ষায় আছে। 5,600 কোটি টাকার প্রকল্প। এবং বলা হচ্ছে এই প্রকল্পটি মানে যদি নেওয়া হয়, সত্যিকারভাবে বাস্তবায়িত হলে এই সমস্যার অনেকাংশেই সমাধান হবে। আপনি এই প্রকল্পটি নিয়ে একটু আশার কথা শুনিয়ে আমাদের শেষ করেন।
এটা আমরা নিয়েছি, আমরা প্রায় 10-11 মাস পাওয়ার চাই না, এখানে ফিজিবিলিটি স্টাডি করেছেন এবং স্টাডি করে ওরা একটা সমন্বিত, এই স্টাডি করতে গিয়ে সিডিএ যেটা 1995-এ যে মাস্টার প্ল্যান তৈরি করেছে এটাও বিবেচনা নিয়েছেন। রিসেন্টলি চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটা মাস্টার মডার্ন ড্রেজ এবং সুয়ারেজ সিস্টেম মাস্টার প্ল্যান করেছেন, এটাও বিবেচনা নিয়ে এটা করেছেন। আমরা আমাদের মন্ত্রণালয় হইয়া এটা পরিকল্পনার মন্ত্রণালয়, যেহেতু G2G প্রজেক্ট এটি ইআরডিতে আছে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা প্রজেক্ট দিয়েছেন। আমাদের কথা হলো যে আমরা চট্টগ্রাম নগরবাসীর যে দুর্ভোগ, যে দুর্গতি, এইটা দ্রুত অবসান চাই এবং এইটা আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। সরকার এই ক্ষেত্রে আন্তরিকভাবে এগিয়ে এসেছে, চট্টগ্রাম নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এইটাও আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরা সরকারের যে উইংগুলো আছে আমাদের মধ্যে কোন সমন্বয়হীনতা আছে, এইটা যারা প্রচার করছেন এটা ঠিক না। আমরা আমাদের যার অবস্থা যেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে মহাপরিকল্পনা নিয়েছে, মাননীয় মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে মহাপরিকল্পনা নিয়েছে আর আপনারা যেই চীনা কোম্পানির সাথে যেই প্রকল্প নিয়েছেন, দুইটার মধ্যে কি কোনো দুটা কি একই নাকি দুটা? আমি একটু কনফিউশন আছে, একটু বলবেন কি? পর্যায়ক্রমে হবে এবং বাস্তবায়নটা শুরু হবে এবং জনগণও রেজাল্ট পেতে শুরু করবে এটা। ধন্যবাদ। আমরা আশা করব যে নিশ্চয়ই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। এবং মাননীয় মেয়র, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনেক আশ্বস্ত করলেন এবং সবচেয়ে বড় কথা, মাননীয় মেয়র কিন্তু পুরো বিষয়গুলো তার নখদর্পণে আছে, তিনি সমস্যাটা সত্যিকারভাবে অনুধাবন করেছেন। এটি একটি বড় কথা, এটি একটি অত্যন্ত আশার কথা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব চট্টগ্রামবাসী খুব শিগগিরই তাদের এই জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের ধন্যবাদ মাননীয় মেয়র, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।